नमस्कार बंधुरा सन्तु एकाडेमी यूट्यूब चैनले तुम्हारे स्वागत। तो देखो आज के मॉडल क्वेश्चन पेपर 43 নিয়ে আলোচনা করব। এর আগে যা যা কোশ্চেন দেওয়া হয়েছে, যা যা প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে সেগুলো কিন্তু যারা এখনও দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আর যারা নিউ ভিউয়ার্স আছো তাদের উদ্দেশ্য বলবো, বা নিউ ভিউয়ার্স তারা তো দেখবেই, কিন্তু অ্যাকচুয়ালি আমি সেটা বলতে চাইছি না। আমি বলতে চাইছি যারা নতুন কম্পিটিটিভ এক্সামের সঙ্গে জড়িত হচ্ছে, মানে ধরো এইচএস পড়তে পড়তে, ধরো অনেকে কলেজে পড়তে পড়তে এখন কম্পিটিটিভ এক্সাম পড়ছে, তো তারা ধরো সামনে কোনো পরীক্ষা দেবে, তো তাদের জন্য আমি বলবো তোমরা যদি আমার এই এক থেকে আজকে পর্যন্ত আমি যতগুলো সেট দিয়েছি তোমরা যদি জাস্ট এটাও দেখো, তাহলে কিন্তু তোমরা পরীক্ষার একটা কোশ্চেনের প্যাটার্ন সম্বন্ধে তোমাদের কাছে আইডিয়া চলে আসবে। এবং এর সাথে সাথে তোমরা কিন্তু আপকামিং যে পরীক্ষাগুলো দিতে যাবে, তোমরা শর্ট টাইমে মনে করছো আমি পুরো জিকের একটা ওভারঅল ভিউ নেব, তো আমার এই কটা সেট করলেও কিন্তু তোমরা জিকে সম্বন্ধে একটা পুরোপুরি একটা ধারণা কিন্তু তোমাদের কাছে চলে আসবে, যে কীরকম জিকে আসে, কেমন কী কোশ্চেন আসবে না আসবে, এগুলো কিন্তু চলে আসবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা 43 যে প্র্যাকটিস সেট সেটা আমরা আলোচনা করি। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে, বলছে 2024 সালে, আচ্ছা আমি একটু স্পিডে হয়তো বলি, যদি কারোর মনে হয় যে খুব স্পিড হচ্ছে সে স্পিডটাকে কমিয়ে দেখতে পারো, ওকে। তো 2024 সালের বিশ্ব জলাভূমি দিবস এর থিম কী ছিল? জলাভূমি ও মানব কল্যাণ, জলাভূমি সংরক্ষণ, জলাভূমি ও জল সংরক্ষণ, উপরে কোনোটিই নয়। তো রাইট আনসার হচ্ছে জলাভূমি ও মানব কল্যাণ এই 2024-এর বিশ্ব জলাভূমি দিবসের থিম ছিল। তো তোমরা আমাকে কমেন্টে জানাবে, আমি এর আগে অনেকবার করিয়েছি, বিশ্ব জলাভূমি দিবস কোন দিনটি পালন করা হয়? নিম্নের কোন ভারতীয় রাজ্য সবচেয়ে বেশি সংখ্যক প্রতিবেশী রাজ্যের সঙ্গে সীমানা ভাগ করে? হরিয়ানা, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ নাকি উত্তরপ্রদেশ? তো রাইট অ্যান্সার আচ্ছা উত্তরপ্রদেশ হবে, বলছে তোমার হরিয়ানা তো ওইদিকে, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, হ্যাঁ বলেছে সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সঙ্গে, বলেছে সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সঙ্গে। তো রাইট অ্যান্সার উত্তরপ্রদেশ কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সঙ্গে কিন্তু সীমানা ভাগ করে। তো দেখো এখানে কিন্তু কোশ্চেন এরকমও দিতে পারে যে উত্তরপ্রদেশ যে তোমার সবথেকে বেশি সীমানা ভাগ করে, সেক্ষেত্রে কটি রাজ্যের সাথে সীমানা ভাগ করে, এবং কোশ্চেন কিন্তু এরকমও কিন্তু হয় কটি রাজ্যের সাথে সীমানা ভাগ করে। তো যত সম্ভব তোমার এদিকে মহারাষ্ট্র, ওইদিকে টোটাল যত সম্ভব 7টা হতে পারে। তো তোমরা একটু চেক করে নিও 7টা, এবং সেই রাজ্যগুলো কি কি সেটাও কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে। তোমাকে দিতেই পারে যে নিম্নের কোন রাজ্যের সঙ্গে উত্তরপ্রদেশ সীমানা ভাগ করে না। তো হিমাচল প্রদেশ, মনে রাখবে হিমাচল প্রদেশ কিন্তু ঠিক একদম ছোট্ট একটু জায়গায়, এবার ওটা সীমানা ভাগ করে কি করে না সেটা একটু কনফিউশন আছি, কেননা একটুখানি জায়গা উত্তরপ্রদেশের সীমা, ওই হিমাচল প্রদেশের ওইখান দিয়ে গেছে উত্তরপ্রদেশের। তো যাই হোক তোমরা দেখে নিও কী কোশ্চেন বললাম, এগুলো কিন্তু দেয় পরীক্ষায়। নেক্সট, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পূর্বে যে নামে পরিচিত ছিল সেটা কি? সেঞ্চুরিয়ান ব্যাঙ্ক, ক্যাথলিক সিরিয়ান ব্যাঙ্ক, নাকি ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, নাকি ব্যাঙ্ক অফ হিন্দুস্তান? তো ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যার বর্তমান নাম হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবং কত সালে এই ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় পরিণত হয় সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে। এগুলো এর আগে কিন্তু অনেকবার আমি করিয়েছি। কোন খেলায় বিপক্ষকে ছুঁয়ে ফেলার মাধ্যমে বিপক্ষ হেরে যায়? দেখো খুবই সহজ কোশ্চেন, আমরা জানি তোমরা প্রত্যেকে পারবে এটা, কিন্তু এই টাইপের কোশ্চেনও কিন্তু দেয় কিন্তু পরীক্ষায়। হ্যাঁ, খোখো, কবাডি, কুস্তি, রাগবি। তো রাইট অ্যান্সার কবাডি খেলায়, তাই না? কবাডি খেলা তোমরা অনেকেই দেখেছো, কবাডি খেলায় বিপক্ষকে ছুঁয়ে দেওয়ার মাধ্যমে কিন্তু বিপক্ষ হেরে যায়। আন্তর্জাতিক যোগ দিবস 21শে মার্চ, 21শে জুন, 21শে সেপ্টেম্বর, নাকি 21শে জুলাই? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, অর্থাৎ 21শে জুন কিন্তু আন্তর্জাতিক যোগ দিবস। নেক্সট, অজন্তা ও ইলোরার গুহাগুলি কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, নাকি উত্তরপ্রদেশ? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, মহারাষ্ট্রে কিন্তু এই অজন্তা ও ইলোরার যে গুহাগুলি এগুলো কিন্তু অবস্থিত। এবং তোমরা বলো অজন্তা ইলোরার গুহা এটা কোন বংশের আমলে কিন্তু কোন বংশের আমলে এটা তৈরি করা হয়েছিল? তো এটা তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও। অনেক কটা কোশ্চেন দিলাম, অ্যাকচুয়ালি তোমাদের জন্যই দিচ্ছি, তার কারণ তোমরা যদি একবার কমেন্টে লেখো না, জিনিসগুলো মুখস্থ হয়ে যাবে কিন্তু তোমরা অটোমেটিক্যালি। আম গাছের হায়ারকিতে প্রজাতি নিচের কোনটি? দেখো হায়ারকি তোমরা ট্যাক্সোনমি করেছো, সেইখান থেকে তোমার ট্যাক্সোনমির যে 7টা ধাপ, তোমার হচ্ছে কি জানো, গোত্রগণ, প্রজাতি, লাস্টেরটা মনে আছে, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্রগণ, প্রজাতি। তো এই যে 7টা ধাপ আছে, এগুলোর
এই যে আমরা যে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লিখছি বা প্রত্যেকের গোত্র আছে, গণ আছে, এরকম বিভিন্ন আছে। তো কোশ্চেন কিন্তু পরীক্ষায় এরকমও দেয়, যেমন আমি লাস্টে 3টে বলছি, কি বললাম, গোত্র, গণ আর প্রজাতি। তো এই টাইপের কোশ্চেন দেয় যে কতগুলি প্রজাতি নিয়ে কি তৈরি হয়, তো মনে রাখবে গণ তৈরি হয়। কতগুলি গণ নিয়ে কি তৈরি হয়, সেখানে গোত্র তৈরি হয়। তো এগুলো রেলওয়ে গ্রুপ ডির লেভেলে কিন্তু এই কোশ্চেনগুলো বেশি আসবে। তো যখন আমি গ্রুপ ডি নিয়ে আলোচনা করব, মানে এরপরে গ্রুপ ডির যখন নোটিফিকেশান দেবে, আমি সায়েন্সের উপর তোমাদের একটা করে ক্লাস দিতে থাকবো। তো তখন কিন্তু এই বিষয়গুলো আরও ডিটেলসে আমি পড়াবো। তো আপাতত মনে রাখো, এই যে প্রজাতি, যেমন আমরা বলি ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, বলি তো যে আম গাছের বিজ্ঞানসম্মত নাম কি, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। তো এই ইন্ডিকা হচ্ছে তোমার প্রজাতি আর ম্যাঙ্গিফেরা হচ্ছে কি গণ। ক্লিয়ার? ওকে, চলো পরবর্তী কোশ্চেন। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? 1919, 1923, 1911 নাকি 1913? তো 1913, 1913 সালে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে কি রবীন্দ্রনাথ ঠাকুর তোমার নোবেল পুরস্কার পান, এবং তিনি কিসে পান? সাহিত্যে নোবেল পুরস্কার পান। আর 1919 কি মনে পড়ছে কি ঘটনা ঘটেছিল? তো 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে কিন্তু হয়েছিল 13ই এপ্রিল, এবং এই কারণে তিনি কিন্তু নাইট উপাধি ত্যাগ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর কোন ঘটনার প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেছিলেন? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। এবং এই সময় আর একটা ঘটনা ঘটেছিল, হ্যাঁ, জালিয়ানওয়ালাবাগ যে হত্যাকাণ্ড, এর যে কমিশন করেছিল, সেই কমিশনের নাম কি? সেই কমিশনের নাম কিন্তু হান্টার কমিশন। নেক্সট, কোন রাজ্যের রাজ্যপালের কোনো রাজ্যের রাজ্যপালের মৃত্যু হলে বা তিনি পদত্যাগ করলেন, আচ্ছা মানে করলে, নতুন রাজ্যপাল নিযুক্ত না হওয়া পর্যন্ত রাজ্যপালের দায়িত্বে কে থাকেন বা দায়িত্ব পালন কে করেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী, নাকি সেই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি, নাকি রাষ্ট্রপতি? তো রাইট আনসার অপশান নাম্বার সি, অর্থাৎ রাজ্যের হাইকোর্টের যে বিচারপতি, তিনি কিন্তু রাজ্যপাল যুক্ত না হওয়া পর্যন্ত তার দায়িত্ব পালন করেন, রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। আর এই যে সুপ্রিম মানে রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি, ধরো রাষ্ট্রপতি কোনো একটা সমস্যা হলো এবং তারপরে তার জায়গায় উপরাষ্ট্রপতি স্থলাভিষিক্ত হলেন, কিন্তু তিনিও ধরে নাও কোনো না কোনো কারণে পদত্যাগ করলেন, তখন কিন্তু ভারতের শাসন মানে ভারতের যে রাষ্ট্রপতির পদটা নেবে কে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এবং এরম ঘটনা প্রথম ঘটেছিল যে রাষ্ট্রপতিও চলে গিয়েছিলেন, তখন উপরাষ্ট্রপতিও চলে গিয়েছিলেন বা পদত্যাগ করেছিলেন বিভিন্ন কারণে, তখন সেই জায়গায় স্থলাভিষিক্ত হয়েছিলেন কে? এম হিদায়তুল্লাহ। ভারতের প্রথম কোনো সুপ্রিম কোর্টের বিচারপতি রাষ্ট্রপতির জায়গা নিয়েছিলেন, সে হচ্ছে এম হিদায়তুল্লাহ। পরবর্তী কোশ্চেন দেখো। নেক্সট বলছে, প্রথম পদ্মশ্রী প্রাপক হকি খেলোয়াড়ের নাম কি? ধ্যানচাঁদ, বলবীর সিং সিনিয়র, নাকি লেসলি ওয়াল্টার ক্লডিয়াস, নাকি ধনরাজ পিল্লাই? তো রাইট আনসার ধনরাজ পিল্লাই বা ধানরাজ পিল্লাই, যাই হোক, তিনি কিন্তু প্রথম পদ্মশ্রী প্রাপক হকি খেলোয়াড়। পরবর্তী কোশ্চেন, নিচের কোন অ্যামালগামটি দাঁতের চিকিৎসায় ব্যবহৃত হয়? জিঙ্ক অ্যামালগাম, মানে ZnHg মানে হচ্ছে অ্যামালগাম, ঠিক আছে? অ্যামালগাম মানে পারদ শঙ্করকে বলা হয় অ্যামালগাম। তো কোনো শঙ্কর ধাতুতে যদি পারদ যুক্ত থাকে তখনই তাকে বলা হয় অ্যামালগাম, এটা একটু মাথায় রেখো। তো রাইট আনসার কী হবে? জিঙ্ক, নাকি সিলভার, নাকি টিন, নাকি সোডিয়াম? তো রাইট আনসার সিলভার যে অ্যামালগাম, সেটা দাঁতের কিন্তু তোমার চিকিৎসায় ব্যবহার করা হয় সিলভার অ্যামালগাম বা রৌপ্য শঙ্কর। পরীক্ষায় এরমও দিতে পারে যে রৌপ্য শঙ্কর বলছি কেন, রূপা পারদ, হ্যাঁ রৌপ্য পারদ, এরম দিতে পারে। জিঙ্ক অ্যামালগাম দিয়ে কী করা হয়? তোমার হচ্ছে এই যে তড়িৎদ্বার ব্যবহার করা হয় বা তড়িৎদ্বার যে তৈরি করা হয়, সেটা হচ্ছে জিঙ্ক অ্যামালগাম। টিন অ্যামালগাম অ্যাকচুয়ালি ক্যামেরায় যে ফিল্মে যে মানে ফিল্মের যে পিছনে আগে দেখবে ফিল্মে করা হতো, এক ধরনের প্রলেপ দিতে হতো। তো ফিল্মে যে প্রলেপ দেওয়া হয় সেটা কিন্তু টিন অ্যামালগাম দিয়ে প্রলেপ দেওয়া হয়। ক্লিয়ার? আর একটা জিনিস মনে রেখো যে আয়নায় কিন্তু মনে রাখবে AgBr দিয়েও প্রলেপ দেওয়া হয়। আয়নায় সিলভার ব্রোমাইড দিয়েও কিন্তু আয়নায় প্রলেপ দেওয়া হয়, বা টিন অ্যামালগাম দিয়েও কিন্তু আয়নায় প্রলেপ দেওয়া যায়। পরবর্তী কোশ্চেন দেখো, শ্রীনগর কে প্রতিষ্ঠা করেন? বলছে উদয়ী রাজা ভোজ, সম্রাট অশোক, নাকি সিকান্দার লোদি? তো
রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, সম্রাট অশোক কিন্তু শ্রীনগর প্রতিষ্ঠা করেন। এবং এর সাথে পাটলিপুত্র, তোমরা জানো পাটলিপুত্রও কিন্তু তোমার উদয়, সরি অশোক কেন, পাটলিপুত্র অশোক না, পাটলিপুত্র হচ্ছে উদয় বা উদয়ভদ্র যাকে বলা হয়। ভোপালকে প্রতিষ্ঠা করেন, ভোপাল হচ্ছে রাজাভোজ, রাজাভোজ হচ্ছে ভোপাল যে শহরটা বা স্থানটা সেটা প্রতিষ্ঠা করেন। সিকান্দার লোদি কি, তিনি আগ্রা প্রতিষ্ঠা করেন। দিল্লিকে প্রতিষ্ঠা করেন, দিল্লি যত সম্ভব শাহজাহান, তাই না, শাহজাহান কিন্তু পুরানো দিল্লি প্রতিষ্ঠা করেন। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। নিম্নলিখিত কোনটি ইনডোর গেম নয়? ব্যাডমিন্টন ইনডোর গেম, লন টেনিস ইনডোর গেম, স্কোয়াশ হ্যান্ডবল ইনডোর গেম, কিন্তু স্কোয়াশ কিন্তু ইনডোর গেম নয়, এটা একটা আউটডোর গেম। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। নিচের কোনটি একটি এন্ডোপ্যারাসাইট? দেখো এন্ডোপ্যারাসাইট মানেটা কি আগে জানো, তাহলে তুমি অ্যান্সার নিজেই করতে পারবে। এন্ডোপ্যারাসাইট মানেই হচ্ছে যাদের বলা হয় তোমার বহিঃপরজীবী, অন্তঃপরজীবী। এন্ডো মানে কি, অন্ত মানে ভিতরে, তো এন্ডোপ্যারাসাইট হচ্ছে অন্তঃপরজীবী। আর যদি বলতাম একটোপ্যারাসাইট, দেখো একটা কথা তোমাদের বলে রাখি, বাংলার সাথে সাথে কিন্তু ইংলিশটা তোমাকে জানতে হবে, কেননা রেলের কিন্তু যে সায়েন্সের পার্টটা হয় না, সেখানে ইংলিশ টার্ম কিন্তু বেশি দেয়। যেমন আমরা জানি সদ্বিম্ব, তো সদ্বিম্ব কিন্তু দেবে না তোমাকে, ইরেক্ট নাকি এই টাইপের কিন্তু জিনিস দেবে সব কিছু। যেমন বিবর্ধন, তো বিবর্ধন দেবে না তোমাকে, যেটাকে বলা হয় ওটাকে, আরে কী বলা হয়, বিবর্ধনটা এই মুহূর্তে মাথায় আসছে না, কী যেন বলে, যাই হোক তোমার যেমন অভিসারী অপসারী, কনভার্জিং লেন্স, তারপর ডাইভার্জিং লেন্স, হ্যাঁ, তো কনকেভ কনভেক্স কোনগুলিকে উত্তর লেন্স, তো উত্তর লেন্স যেমন কনভেক্স লেন্স, অবতল লেন্স যেমন কনকেভ লেন্স। তো এই কারণেই বলছি কিছু কিছু ইংলিশ টার্ম কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। ওকে, তো সেগুলো আমি যখন আলোচনা করব তখনই আমি বলতে থাকবো। তো এন্ডোপ্যারাসাইট মানেই হচ্ছে কি অন্তঃপরজীবী, আর একটোপ্যারাসাইট, ওকে, ECTO প্যারাসাইট, PARASIT, এই যে একটোপ্যারাসাইট মানে হচ্ছে বহিঃপরজীবী। তাহলে বহিঃপরজীবী মানে কি, যেসব পরজীবী পোষক দেহের দেহ সংলগ্ন থাকে বা পোষক দেহের তোমার অভ্যন্তরে থাকে না, মানে বাইরে থাকে। যেমন উকুন কি বাইরে থাকে, ইটুলি কোথায় থাকে, বাইরে থাকে, ফ্লি বাইরে থাকে, তারপর মাইট বলে একটা পরজীবী আছে সেটাও বাইরে থাকে। তাহলে এখানে ওইগুলো সব একটোপ্যারাসাইট। তাহলে এন্ডোপ্যারাসাইট কে ভিতরে থাকে, অ্যাসকারিসটা কি, অ্যাসকারিস হচ্ছে এক ধরনের গোলকৃমিকেই বলা হয় অ্যাসকারিস, কেননা গোলকৃমি বিজ্ঞানসম্মত নাম কি, অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস। তো অ্যাসকারিস হচ্ছে গোলকৃমি। যেমন ফিতাকৃমি, টিনিয়া সোলিয়াম, তো টিনিয়া এটা কিন্তু ফিতাকৃমি, দ্যাট মিনস এগুলো হচ্ছে কি এন্ডোপ্যারাসাইট। ম্যালেরিয়ার পরজীবী যেমন প্লাজমোডিয়াম, এগুলো কি এন্ডোপ্যারাসাইট। ক্লিয়ার? তো এইগুলো কিন্তু পরীক্ষায় আসবেই, এরপরে যখন পরীক্ষা মানে রেলওয়ের বিশেষ করে কোশ্চেন, এগুলো ভীষণই গুরুত্বপূর্ণ। নিচের কোন ফসলটি চাষ করার জন্য হেক্টর প্রতি জলের চাহিদা সর্বাধিক? আখ, সর্ষে, জোয়ার নাকি গম? তো রাইট অ্যান্সার মনে রাখবে আখ কিন্তু চাষ করতে গেলে প্রচুর জল লাগে, প্রচুর জল। ওকে, চলো নেক্সট কোশ্চেন। বলছে নিচের কোন বিকল্পটি সাঁতারের সঙ্গে সম্পর্কযুক্ত নয়? যেমন বাটারফ্লাই স্ট্রোক সাঁতারের সাথে, ফ্রি স্টাইল সাঁতারের সাথে, ওয়াটার পোলো সেখানেও সেই সাঁতারের ব্যাপারই। ক্লিয়ার? কিন্তু এই সেলিংটা কিন্তু সাঁতারের সাথে সম্পর্কযুক্ত নয়। তাহলে সেলিংটা কিসের সাথে সম্পর্কযুক্ত তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখবে যে সেলিং যে শব্দটি এটা কোন খেলার সঙ্গে সম্পর্কযুক্ত। লোকসভার কোনো বৈঠকে ন্যূনতম সদস্যের সংখ্যা মোট সদস্য সংখ্যার ভাগ হতে হবে। মানে লোকসভার একটা বৈঠক চালাতে গেলে টোটাল যে সদস্য তার কত ভাগ সদস্য থাকতে হবে, এটাই তোমাকে কোশ্চেনটা দিয়েছে। তো মনে রাখবে 1/10 ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ 1 মানে 10 ভাগের পুরো টোটাল সদস্যকে আমরা যদি 10 ভাগে ভাগ করি, তার 1 ভাগ কিন্তু তোমার সদস্য থাকতে হবে, তবেই কিন্তু সেখানে আলোচনা সম্ভব। পরবর্তী কোশ্চেন, ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? ইউনেস্কো তুমি জানো, ইউনেস্কোর ফুল ফর্ম UNESCO, এর ফুল ফর্ম কি, এর পুরো নাম কি? এর পুরো নাম কিন্তু পরীক্ষা আসে, ইউনাইটেড নেশন এডুকেশনাল তোমার সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ওকে, তো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বলছে প্যারিস, জেনেভা, নিউ ইয়র্ক নাকি ব্যাংকক? তো রাইট অ্যান্সার প্যারিসে কিন্তু সদর দপ্তর অবস্থিত। বেমানান বিকল্পটি নির্বাচন করো। দেখো কিবোর্ড,
মাউস, মনিটর, স্ক্যানার। দেখো কিবোর্ড অ্যাকচুয়ালি কিবোর্ড দিয়ে আমরা কী করি, আমরা কিবোর্ড দিয়ে ইনপুট দিই, আমরা কিছু একটা বার্তা প্রেরণ করি কিবোর্ড দিয়ে, তাই কি না, যা এই লেখাটা উঠবে, তার মানে কি এটা একটা ইনপুট ডিভাইস। আচ্ছা মাউস আমরা ইনপুট করি, তার মানে মাউস হচ্ছে একটা ইনপুট ডিভাইস। মনিটর, স্ক্যানার, দেখো স্ক্যানার কী করে, স্ক্যান করে, কোনো বিষয়কে স্ক্যান করে, তার মানে ইনপুট করছে, মেশিনে পাঠাচ্ছে, তার মানে এটাও একটা ইনপুট ডিভাইস। তাহলে মনিটর দিয়ে আমরা কী করি, মনিটর দিয়ে আমরা দেখি, মনিটর দিয়ে আমরা আউটপুটটা পাই, যে যা লিখছি সেটার আউটপুটটা কী, তার মানে মনিটর হচ্ছে একটা আউটপুট ডিভাইস। তো এরকম টাইপের কিন্তু কোশ্চেন দেবে, নিচের কোনটি ইনপুট ডিভাইস, নিচের কোনটি আউটপুট ডিভাইস, বা অ্যাপ্লিকেশান কোনটা, অ্যাপ্লিকেশান সফটওয়্যার, এগুলো দেয়। ওকে, এই টাইপের কোশ্চেনই ঘুরিয়ে পেঁচিয়ে দেয়। তবে এখন তো নতুন নতুন কোশ্চেন দেয়, কিছু শর্ট কি আছে, যেমন এরম দিতে পারে যে তুমি একটা কোনো কাজ করছো, ডাইরেক্ট হোমে আসবে, তাহলে তুমি কি মানে কী ধরনের বোতাম বা কি তুমি টিপে আসবে, ক্লিয়ার? তো এরম টাইপের কোশ্চেন আমি কিছুদিনের মধ্যেই তোমাদের করাবো কম্পিউটারের উপর, এই টাইপের শর্ট কি যেগুলো আছে সেগুলো আমি করাতে থাকবো। ওকে, তাহলে তোমাদের মনে থাকবে জিনিসগুলো, এখন থেকে রেডি হতে থাকবে। চলো পরবর্তী কোশ্চেন কি আছে, দান্তি দুর্গ কোন বংশের প্রতিষ্ঠাতা? আচ্ছা, পাণ্ডব বংশ, চালুক্য বংশ, রাষ্ট্রকূট বংশ নাকি পল্লব বংশ? তো রাইট অ্যান্সার কিন্তু রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে দান্তি দুর্গ। এবং যদি বলা হয় শ্রেষ্ঠ রাজাকে, তো তৃতীয় গোবিন্দ। সেরকমভাবে যদি বলি চালুক্য বংশ তার প্রতিষ্ঠাতাকে প্রথম পুলকেশী, এবং শ্রেষ্ঠ রাজা হচ্ছে দ্বিতীয় পুলকেশী। তাহলে চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে দ্বিতীয় পুলকেশী, আর প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম পুলকেশী। পাণ্ডব বংশ কোনটা? পাণ্ডব বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে, এই মুহূর্তে মনে নেই, তবু তোমরা এটা কমেন্টে জানাও। ওকে, পাণ্ডব বংশের। আচ্ছা পল্লব বংশের তো তোমরা জানোই, পল্লব বংশের যে প্রতিষ্ঠাতা, তো পল্লব বংশ তোমরা দেখে নিও। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন নয় বলেছে? দেখো আগে তোমাকে জানতে হবে এই জিনিস করতে গেলে যে সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে, এটা তোমাকে আগে জানতে হবে। দেখো সম্পৃক্ত হাইড্রোকার্বন তাদের বলে যাদের মধ্যে, এটা এর আগেও বুঝিয়েছি, তবুও আমি জিনিসগুলো আরেকবার বলে দিচ্ছি। সম্পৃক্ত হাইড্রোকার্বন তাকেই বলে যেখানে কার্বন বলো বা কার্বন হাইড্রোজেন বলো, এগুলো কি সিঙ্গেল বন্ধন আছে, দেখো সব একটা বন্ধন আছে। আর অসম্পৃক্ত কোনগুলো? যেখানে কার্বন ডবল বন্ধন, দ্বিবন্ধন থাকবে। কার্বন হাইড্রোজেন কখনো দ্বিবন্ধন হতে পারে না। দেখো তোমাকে এগুলো ডিটেলসে জানলে, আমি যখন পড়াবো তোমাদের ডিটেলসে তো পড়াবো, চ্যাপ্টার ওয়াইজ ধরে আগে পড়াবো, তারপরে আমি কোশ্চেন করব। তো যখন পড়াবো তখন দেখা যাবে, যেমন কার্বন কিন্তু কখনো ডবল বন্ড হয় না, কার্বন হাইড্রোজেন কিন্তু কখনো ডবল বন্ড হয় না, এটা কিন্তু হতে পারে না, ঠিক আছে? তো তোমাকে এটাও দিতে পারে, নিচের কোনটি বেঠিক, তো সি ডবল বন্ড এইচ দিতে পারে, তো এটা কিন্তু কখনোই সম্ভব না, তো এটা কাটা। তো এই যে ডবল বা যদি ট্রিপল থাকে তখন তারা হয় অসম্পৃক্ত তোমার হাইড্রোকার্বন, বা যার মধ্যে যেসব যৌগের মধ্যে এটা থাকবে, প্রথম কথা। এবার আসি, তাহলে আমি এই যৌগগুলো আমি কী করে সংকেত লিখবো? দেখো প্রোপ মানে কটা কার্বন আমি বলেছিলাম। আচ্ছা এটাকে আগে ডিলিট করি, আমি তোমাদের বিষয়টা বললাম, তো আমি একটু আগে এই জায়গাটা একটু মুছে নিই। ওকে, এবার দেখো বিষয়টা, প্রোপেন আমাকে দেখতে হবে যে কোথায় ডবল বন্ড বা ট্রিপল বন্ড আছে। আমাকে বলেছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন নয়। আচ্ছা প্রোপেনে কি আছে, ইথিলিনে কি আছে আগে দেখি। ইথিলিন মানে মানে কটা কার্বন? দুটো কার্বন, তোমরা জানো দুটো কার্বনে ইথ, আর ডবল বন্ডে কি হয়? ইন, তার মানে এটাই হচ্ছে ইথিলিনের আইউপিসি নেম কি? ইথিনো যা আর ইথিলিনও তাই, এই নামগুলো তোমাকে জানতে হবে যে সব কোনটা একই। ইথিনো যা, ইথিলিনও তাই, আর বাকি তো এখানে হাইড্রোজেন আছে, ওগুলো দিলেও চলবে, ওগুলো পরের চিন্তা। আচ্ছা প্রোপিনে আসি, প্রোপিন মানে কটা কার্বন? 1 2 3টে কার্বন প্রোপিনে, তার মধ্যে যে কোনো একদিকে তুমি এই দিকে দাও, তুমি এই কার্বনের ডবল বন্ড দাও বা এই কার্বনের ডবল বন্ড দাও, যে কোনো একদিকে দাও। তা আমি এইখানে দিলাম আর এইখানে সিঙ্গেল দিলাম, তাহলে এইখানে হাতগুলো দিলাম, বাকি হাত মানে কি? ওগুলো হাইড্রোজেন আছে। যদি এগুলো না বোঝো তোমরা, আমি এর আগে কিন্তু ভিডিওতে পড়িয়েছি, বারবার করে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, তো সেই ভিডিওগুলো তোমরা দেখো, আগের পুরনো ভিডিওগুলো দেখে নতুনে আসো, দেখবে জিনিসগুলো তোমাদের কাছে আরও ইজি হবে। ওকে, তো এইখানেও যেহেতু ডবল বন্ড আছে, ইন আছে, প্রোপিন মানে কি? প্রোপ যোগ ইন, তার মানে এইটাও কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অ্যাসিটিলিন যদি বলি, অ্যাসিটিলিনের আর এক নাম হচ্ছে ইথাইন।
অ্যাসিটিলিনের আর এক নাম হচ্ছে ইথাইন, যার সংকেত একটু মুখস্থ রাখবে HC≡CH। মুখস্থ রাখারও দরকার নেই, যখন আমি পড়াবো তখন দেখবে বুঝে যাবে, কিন্তু আপাতত মুছে রাখো। তাহলে এটার মধ্যেও ট্রিপল আছে, এটার মধ্যে ডবল আছে, এটার মধ্যেও তোমার কি আছে, তোমার ডবল আছে, কিন্তু প্রোপেনের সংকেত হচ্ছে, যেহেতু প্রোপেন তার মানে সব সিঙ্গেল বন্ড, তাহলে যেহেতু সব সিঙ্গেল বন্ড আছে তার মানে এটাই হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন নয়, এটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। কোন গাণিতিক ফাংশনটি রেড ক্রস সোসাইটির লোগো? বিয়োগ, গুণ, ভাগ নাকি যোগ? মানে রেড ক্রস সোসাইটির যে লোগো হিসাবে ব্যবহার করা হয় সেটা নিচের কোনটি? তো মনে রাখবে যোগ চিহ্ন, কিন্তু এই যে যোগ চিহ্ন, সরি একটু বড় ছবিটা হয়ে গেল, ওকে, এই যে যোগ চিহ্ন সেটা হচ্ছে রেড ক্রস সোসাইটির একটা লোগো, এখানে এটা কাটা যাবে, হ্যাঁ, এইভাবে রেড ক্রস সোসাইটির লোগো এইভাবে নির্দেশ করা হয়। আর রেড ক্রস সোসাইটি কোথায় অবস্থিত সেটা তোমরা জানো, কমেন্টে জানাও। 2026 সালের মানে সদর দপ্তর কোথায় রেড ক্রস সোসাইটির? 2026 সালের শীতকালীন অলিম্পিক কোন দেশে আয়োজিত হবে? ইতালি, চীন, ভারত নাকি ফ্রান্স? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, ইতালিতে কিন্তু 2026 সালে শীতকালীন অলিম্পিক গেমস কিন্তু আয়োজিত হবে। ডায়রিয়া এটি কী ঘটিত রোগ? ব্যাকটেরিয়া, ভাইরাস, আদ্যপ্রাণী নাকি ছত্রাক? তো রাইট অ্যান্সার কী হবে? ডায়রিয়া কিন্তু একটা আদ্যপ্রাণী ঘটিত রোগ। দেখো কী সব আদ্যপ্রাণী জন্য এই তোমার ডায়রিয়া হয়, যেমন অ্যান্টামিবা হিস্টোলাইটিকা, তোমরা নাম শুনে থাকবে, অ্যান্টামিবা হিস্টোলাইটিকা, জিয়ার্ডিয়া, এই সব প্রোটোজোয়ার আক্রমণেই কিন্তু অ্যাকচুয়ালি এই ডায়রিয়া হয়। অ্যাকচুয়ালি এছাড়াও দেখো, এছাড়াও আমি বলি প্রধানত কিন্তু প্রোটোজোয়া ঘটিত রোগ, বারবার আসছি, ডায়রিয়া, এই যে ডায়রিয়াটা একটু এটা যদি দেয়, এর সাথে সাথে একটা জিনিস মনে রাখবে, ডায়রিয়া প্রধানত কিন্তু প্রোটোজোয়া বা আদ্যপ্রাণী ঘটিত রোগ, একদম ঠিক, কিন্তু এছাড়াও ব্যাকটেরিয়া, ইকোলি, সালমোনেল্লা টাইফোসা, তারপরে এই সব ব্যাকটেরিয়ার আক্রমণেও কিন্তু এই রোগ হয়, ক্লিয়ার। কিন্তু যেহেতু জিয়ার্ডিয়া, অ্যান্টামিবা হিস্টোলাইটিকা এগুলো যেহেতু প্রোটোজোয়া, তো ডায়রিয়াটাকে প্রধানত প্রোটোজোয়া ঘটিত রোগ হিসাবে ধরা হয়। তো ডায়রিয়া যদি এরকম কনফিউশন, যেহেতু ডায়রিয়া দেবে না, যদি দেয় তো ডায়রিয়াকে তুমি ডিরেক্টলি আদ্যপ্রাণী ঘটিত রোগ বলতে পারো। ওকে, যদি বলি এর সাথে দেখো, যদি ম্যালেরিয়ার কথা বলি, ম্যালেরিয়া কী ঘটিত রোগ? তো ম্যালেরিয়াও কিন্তু আদ্যপ্রাণী ঘটিত রোগ। আদ্যপ্রাণীর নাম কি? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। ওকে, ডিপথেরিয়া হচ্ছে তোমার কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তো এই যে নামগুলো কোনটা কী ঘটিত রোগ এগুলো কিন্তু পরীক্ষায় আসে, ক্লিয়ার। আর ভাইরাস ঘটিত রোগ তো অনেক আছে, নিউমোনিয়া ভাইরাস ঘটিত রোগ, নিউমোনিয়া তো ব্যাকটেরিয়া, ভাইরাস ঘটিত যেমন পোলিও ভাইরাস, পোলিও, তারপর হেপাটাইটিস, তারপরে তোমার এইডস, এগুলো হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। ওকে, তারপর যক্ষা কী ঘটিত রোগ? যক্ষা কিন্তু অ্যাকচুয়ালি যক্ষা তোমার ব্যাকটেরিয়া ঘটিত রোগ, যক্ষা, নিউমোনিয়া, ওকে, এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া। ডেঙ্গু আবার ভাইরাস ঘটিত রোগ। তো এই নাম কোনটার কি সেটা কিন্তু তোমাকে জেনে রাখতে হবে। পরবর্তী কোশ্চেন দেখো, ডেঙ্গু কিন্তু ভাইরাস, আবার ম্যালেরিয়া তোমার আদ্যপ্রাণী, তো একটু বুঝে কিন্তু এগুলো ভালো করে মনে রেখে পড়বে। নেক্সট, নিচের কোনটি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয় বলেছে? উইন্ডোজ, MS অফিস, ফটোশপ নাকি তোমার MS এক্সেল? তো আমাকে বলেছে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয়। ওকে, তো উইন্ডোজ কিন্তু কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয়, বাকি MS অফিস, ফটোশপ, MS এক্সেল এগুলো সব কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কিন্তু উইন্ডোজ, তারপর লুন্যাক্স এরকমই নাম, তো এরা কিন্তু সব অ্যাপ্লিকেশন এরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয়। চলো, কাজিরাঙা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত? বারশিঙ্গাটা কি জানি না, যাই হোক কোনো প্রাণী হবে, বন্য গাধা, একশৃঙ্গ গন্ডার নাকি এশিয়াটিক সিংহ? তো রাইট অ্যান্সার কী হবে? এটা কিন্তু একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। কাজিরাঙা জাতীয় উদ্যান কোথায় আছে? অসমে, তাই না? অসমে কাজিরাঙা জাতীয় উদ্যান। প্রথম কৃত্রিমভাবে প্রস্তুত মৌল কোনটি? টেকনিশিয়াম, ফ্রান্সিয়াম, আইনস্টিনিয়াম নাকি প্রোমিথিয়াম? তো রাইট অ্যান্সার TC। প্রথম তোমার কৃত্রিমভাবে প্রস্তুত মৌল হচ্ছে টেকনিশিয়াম। পরবর্তী কোশ্চেন, ভারতীয় সংবিধানের কত নং ধারায় অশ্লীলতা দূরীকরণের কথা বলা হয়েছে? অশ্লীলতা, দেখো এটা অশ্লীলতা হবে না, এটা ভুল করে মিস্টেক হয়ে গেছে প্রিন্টিংয়ে, এটা হবে অস্পৃশ্যতা। আশা করি তোমরা শুনে থাকবে, এর আগে অনেকবার পড়েছি অস্পৃশ্যতা।
তো অস্পৃশ্যতা দূরীকরণে, এটা অশ্লীলতা একদম হবে না, অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে কত নং আর্টিকেলে, তো 17 নং আর্টিকেলে, তোমরা সকলেই জানো। এবং এই যে ধারাগুলো, এই 14 নং, 15 নং, 16 নং সব কটাই কিন্তু গুরুত্বপূর্ণ। আমি বারবার বলেছি, এই বিশেষ করে 12 থেকে 35 এই যে ধারাগুলো, তার মধ্যে 31 নং ধারাটা তো এখন বাদ হয়ে গেছে। তো 12 থেকে 35 যে ধারাগুলো, সেগুলো কিন্তু প্রত্যেকটা তোমরা খুব ভালো করে পড়বে। এগুলো কিন্তু প্রত্যেকটা থেকেই কোশ্চেন আসে, যে পদ্মশ্রী পুরস্কার কোন ধারায় দেওয়া হয় এটা, তারপরে জীবন সংরক্ষণে জীবন কি বলে স্বাধীনতার অধিকার, তারপরে বৈষম্যের, যাতে লিঙ্গ বৈষম্য করা হবে না, এই যে ব্যাপারটা সেটা লেখা আছে কোন ধারায়, এগুলো কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত? শুটিং, কুস্তি, তীরন্দাজি নাকি ফুটবল? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার সি, তিনি কিন্তু তীরন্দাজি খেলার সঙ্গে যুক্ত হচ্ছে দীপিকা কুমারী। পরবর্তী কোশ্চেন, মিলন্দ পঞ্চহ গ্রন্থটি কার লেখা? মিলন্দ পঞ্চহ গ্রন্থটি কার লেখা? কালিদাস, নাগসেন, গুণাট্য নাকি হর্ষবর্ধন? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, অর্থাৎ নাগসেনের লেখা হচ্ছে মিলন্দ পঞ্চ। কালিদাসের লেখা, গুণাট্য, হর্ষবর্ধন, এ তো প্রচুরবার বলেছি। হর্ষবর্ধন কী উপাধি গ্রহণ করেছিলেন? শিলাদিত্য উপাধি। এটা কিন্তু খুব আসে, হর্ষবর্ধন কী উপাধি গ্রহণ করেছিলেন? শিলাদিত্য। কোন মহাদেশ জিরাফের বাসভূমি নামে পরিচিত? মানে কোন মহাদেশকে জিরাফের বাসভূমি বলা হয়? কি বলছে? অস্ট্রেলিয়া, আফ্রিকা, আমেরিকা নাকি এশিয়া? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার বি, আফ্রিকা মহাদেশকে কিন্তু বলা হয় জিরাফের বাসভূমি। পরবর্তী কোশ্চেন, নেক্সট, ধরে নাও তুমি এখন রেড ফোর্টে আছো, তবে তুমি কোন শহরে ঘুরছো? আগ্রা, তার মানে রেড ফোর্টটা কোন শহরে আছে, এই হচ্ছে ঘুরিয়ে কোশ্চেন। আগ্রা, হায়দ্রাবাদ, এটা কিন্তু এসএসসি এমটিএসের কোশ্চেন। জয়পুর নাকি দিল্লি? তো রেড ফোর্ট কোথায় আছে? রেড ফোর্ট দিল্লিতে আছে, আশা করি সবাই জানো। রেড ফোর্ট, তারপর হচ্ছে যন্তর মন্তর, এগুলো সবই কিন্তু দিল্লিতে আছে। রাসলীলা নৃত্য কার উদ্দেশ্যে প্রদর্শন করা হয়? শিব, গণেশ, ইন্দ্র নাকি কৃষ্ণ? তো রাইট অ্যান্সার কৃষ্ণের উদ্দেশ্যে কিন্তু এই রাসলীলা নৃত্য কিন্তু প্রদর্শন করা হয়। নিচের কোন খেলাটি ডায়মন্ডে খেলা হয়? অ্যাকচুয়ালি ডায়মন্ড এ মানে বিভিন্ন খেলা হয় না, যেমন ক্রিকেট খেলা হয় কি কোর্টে, তারপরে তোমার কুস্তি খেলা হয় রিংয়ে, সেরকম ডায়মন্ডে খেলা হয়, মানে যেই খেলাটার জায়গাটা, সেই জায়গাটাকে বলা হয় ডায়মন্ড। তো ডায়মন্ডে খেলা হয় নিচের কোনটি? বলছে বক্সিং, গলফ, বেসবল নাকি ক্রিকেট? তো ক্রিকেট তো হবেই না, তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশন নাম্বার সি, বেসবল কিন্তু খেলা হয় হচ্ছে তোমার ডায়মন্ডে। ওকে, যেমন আমি বলি উইম্বলডন যে খেলাগুলো হয়, সেগুলো বিভিন্ন খেলা, বিভিন্ন, কোনটা হার্ড কোর্ট, কোনটা ক্লে কোর্ট, হ্যাঁ, কোনটা সফট কোর্ট, তো সফট কোর্ট না, হার্ড কোর্ট, ক্লে কোর্ট, আরও কিছু কোর্ট আছে। তো সেই কোর্টগুলো কোন কোর্টে কী খেলা হয় সেটা কিন্তু অবশ্যই জেনে নিও, ভীষণই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু খুব আসে। উইম্বলডন খেলায় কোন কোর্টে কী খেলা হয়, আর একটা হচ্ছে তোমার কোন সময়টায় কোন খেলা হয়, এটাও আছে। ওটা কিন্তু সারা বছর ধরে খেলে, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি একটা, তারপরে ফেব্রুয়ারির পরে আর একটা, এরকম খেলা হয়। ওকে, পো নদী কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? অস্ট্রিয়া, ইতালি, যুগোস্লোভিয়া নাকি ফ্রান্স? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, ইতালি দেশের মধ্য দিয়ে কিন্তু এই পো নদীটা প্রবাহিত হয়েছে, ইতালি দেশের মধ্য দিয়ে। কোন রাজার সময়ে জগত্তল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? ধর্মপাল, গোপাল, রামপাল নাকি ভট্টারক? দেখো ভট্টারকের সময় তো তোমরা জানো যে ভট্টারকের সময় বলভি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তারপরে গোপালের সময় কি হয়? গোপালের সময় ওদন্তপুরী বিশ্ববিদ্যালয়, তাই না? প্রথম কুমারগুপ্ত, এটা তো মনে থাকবেই যে নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন। দেখো দুটো জিনিস মনে রাখলে বাকিগুলো পারা যায় কিন্তু। নালন্দা প্রথম কুমারগুপ্ত, যেটা গুপ্ত বংশের সময়, এটা কিন্তু মনে রাখবে, নালন্দা প্রথম কুমারগুপ্ত। আর গোপাল হচ্ছে যেটা পাল শাসক শুরু হয়, যার হাত ধরে, তো গোপাল কিন্তু ওদন্তপুরী বিশ্ববিদ্যালয়। ক্লিয়ার? এবার বিক্রমশিলা কে করেন? ধর্মপাল। এবং ধর্মপাল আরও একটা করেন, বিক্রমশিলা এবং সোমপুর করেন ধর্মপাল। তাহলে নালন্দা করেন প্রথম কুমারগুপ্ত, ওদন্তপুরী করেন গোপাল, বিক্রমশিলা, সোমপুর হচ্ছে ধর্মপাল, আর বাকি থাকলো কি? তাহলে জগদ্দল বিশ্ববিদ্যালয় কী করেন? সে হচ্ছে রামপাল, কেননা ভট্টারক করেন বলভি। পরবর্তী কোশ্চেন, গ্রাফাইটের ক্লাসগুলি কী দিয়ে তৈরি? ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম সালফেট নাকি ক্যালসিয়াম ফসফেট? দেখো প্রত্যেকের তোমার সংকেত জানা উচিত। ক্যালসিয়াম অক্সাইডের সংকেত হচ্ছে কি? CaO। এবং বহুবার বলেছি এই ক্যালসিয়াম অক্সাইডে জল দিলেই কিন্তু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়, যার নাম হচ্ছে কলিচুন। আর CaO হচ্ছে কি? পুরাচুন। ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কি? CaCO3। সরি, কী হলো কেসটা?
আচ্ছা ওকে। ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কি? CaCO3। ওকে, ক্যালসিয়াম সালফেটের সংকেত CaSO4, আর ক্যালসিয়াম ফসফেট হচ্ছে Ca3PO4, Ca3PO4 হোল 2। ওকে, ক্যালসিয়াম ফসফেট। আচ্ছা, এবার যেটা আমার কোশ্চেন হচ্ছে যে গ্রাফাইটের ক্লাসগুলি কী দিয়ে তৈরি, ক্যালসিয়াম অক্সাইড নাকি এর মধ্যে কোনটা রাইট অ্যান্সার হবে? দেখো এইখানে একটা কোশ্চেন হয় যে, দেখো অপশান তোমাকে অ্যান্সারটা বলে দিই, ক্যালসিয়াম অক্সাইড এইটা হচ্ছে গ্রাফাইট ক্লাস, গ্রাফাইটের ক্লাস কিন্তু ক্যালসিয়াম অক্সাইড দিয়ে তৈরি। আর ক্যালসিয়াম কার্বনেটও আছে, এটা হচ্ছে সিস্টোলিথ। ওকে, তোমরা পড়ে থাকবে যে ওল কচু খেলে দেখবে গলা চুলকায়। ওকে, সিস্টোলিথ না লিথোসিস, সিস্টোলিথ তো আলাদা, সিস্টোলিথ না লিথোসিস্ট এরকম কিছু একটা নাম হবে। তো ওটা অ্যাকচুয়ালি সিস্টোলিথ এবং লিথোসিস দুটোই ঠিকই। সিস্টোলিথটা কি? সিস্টোলিথ হচ্ছে তোমার যে এই যে বট, রবার প্রভৃতি যে উদ্ভিদ আছে, তো এই উদ্ভিদের মধ্যে ক্যালসিয়াম তোমার কার্বনেট, এই ক্যালসিয়াম কার্বনেটের যে যৌগগুলো থাকে আঙুলের থোকার মতো, এটাকে বলা হয় সিস্টোলিথ। আর এই সিস্টোলিথযুক্ত কোষগুলোকেই বলা হয় লিথোসিস্ট। ওকে, আচ্ছা, ক্যালসিয়াম কার্বনেট বলতে গিয়ে আমার এটা একটু গন্ডগোল মনে হচ্ছে। গ্রাফাইট অ্যাকচুয়ালি ক্যালসিয়াম অক্সাইড হবে না, ক্যালসিয়াম অক্সাইড, সরি, এটা চরম ভুল হয়ে গেছে। ক্যালসিয়াম অক্সাইড না, ক্যালসিয়াম অক্সালেট, ঠিক আছে, অক্সালেট, ক্যালসিয়াম অক্সালেট, কিন্তু এটা অক্সাইড না, হবে ক্যালসিয়াম অক্সালেট। তাহলে তার সংকেত এটা না, অবশ্যই ওটা আলাদা সংকেত। তো ক্যালসিয়াম অক্সালেট কোথায় থাকা যায়? গ্রাফাইটে কিন্তু ক্যালসিয়াম অক্সালেট পাওয়া যায়। আর যেটা হচ্ছে তোমার গ্রাফাইট, আর একটা যেটা বললাম সিস্টোলিথ, হ্যাঁ সিস্টোলিথে পাওয়া যায় কিন্তু ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায়, এবং এই সিস্টোলিথযুক্ত কোষকেই বলা হয় কি লিথোসিস্ট। ওকে, কোথায় পাওয়া যায় এগুলো? যেমন আমি বললাম রবার, বট, এগুলোতে পাওয়া যায় সিস্টোলিথ কোথায় পাওয়া যায়? রবার, বট। আর গ্রাফাইট কোথায় পাওয়া যায়? গ্রাফাইট পাওয়া যায় ওল, কচু, কচুরিপানা। এই ওল কচু খেলে অ্যাকচুয়ালি যে গলা চুলকায়, এটা কিন্তু অ্যাকচুয়ালি এই গ্রাফাইটের জন্য, ঠিক আছে। এই ক্যালসিয়াম অক্সালেট এগুলো কেমন কাটার মতো খোঁচা খোঁচা লাগে, তো এই কারণেই এটা তোমার আমাদের যখন গলায় ওই খোঁচা খোঁচা লাগে বলে এটা চুলকায়। তো যখন আমরা লেবু খাই তখন এই কোষগুলো না ডাইলিউটেড হয়ে যায়, তো ডাইলিউটেড হয়ে যায় যেই, তখন আবার কোষগুলো এই ক্যালসিয়াম অক্সালেটটা এটা ডাইলিউট হয়ে যায়, তো এই কারণে তখন আর ওল কচু খেলে কমে যায়, লেবু খেলে, টক খেলে এটা কিন্তু আস্তে আস্তে নিউট্রাল হয়ে যায়। বুঝতে পারলে ব্যাপারটা কি হয়? ওকে, চলো। দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি? পাউন্ড, ডলার, রান্ড তো না, এটা র্যান্ড হবে। ওকে, রজাবালা আকার 9 হয়, র্যান্ড, রুপি। তো দক্ষিণ আফ্রিকার মুদ্রা হচ্ছে র্যান্ড, কিন্তু দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম। তাপমাত্রা পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে, তা হলো অ্যানিমোমিটার, থার্মোমিটার, সিসমোমিটার নাকি ব্যারোমিটার? ব্যারোমিটার দিয়ে তো বায়ুর চাপ করা হয়, অ্যানিমোমিটার হচ্ছে বায়ুর গতিবেগ মাপা হয়, তো থার্মোমিটার দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি তাপমাত্রা মাপা হয়। তাপমাত্রা বা উষ্ণতা একই কথা কিন্তু। আর যদি বলা হয় তাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, দেখো তাপ আর তাপমাত্রা কিন্তু এক না, মাথায় রেখো, তাপমাত্রা আলাদা আর তাপ এই জিনিসটা কিন্তু আলাদা। তাপ হচ্ছে কি এক প্রকার শক্তি, আর তাপমাত্রা হচ্ছে কি তুমি কি শক্তি দিয়ে তাপটা দিয়েছো, মানে কত পরিমাণ শক্তি দিয়েছো, তার পরিবর্তে যে উষ্ণতাটা পাবো, যেটা আমরা অনুভব করতে পারি, সেটা হচ্ছে তাপমাত্রা। ক্লিয়ার? ওকে, তো তাপ মাপা হয় কিন্তু ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে। কি? ক্যালোরিমিটার, তো ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু অ্যাকচুয়ালি তাপ মাপা হয়, আর থার্মোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয় তোমার তাপমাত্রা বা উষ্ণতা। ওকে, এবং তাপমাত্রার যে একক, সিজিএসএ কি? সিজিএসএ হচ্ছে সেন্টিগ্রেড, এসআইতে কেলভিন, কিন্তু তাপের একক কি? তাপের একক হচ্ছে সিজিএসএ হচ্ছে তোমার আর্গ, আর এসআইতে হচ্ছে জুল। সরি একটু ভুল হচ্ছে না, শক্তির একক তো তাপ তো এক প্রকার শক্তি না, তো আর্গ আর জুল একটু গন্ডগোল হচ্ছে মনে হচ্ছে। তাপ হচ্ছে তোমার না, আর্গ না, ক্যালোরি আর জুল। ওকে, কেননা আবার এটা পরীক্ষায় আসে যে 1 ক্যালোরি সমান কত জুল, এটা পরীক্ষায় খুব আসে। 1 ক্যালোরি মানে হচ্ছে 4.2 জুল। ক্লিয়ার? এটাও মনে রাখো, এটাও কিন্তু পরীক্ষায় আগেরবার গ্রুপ ডি, এনটিপিসি বলো, সমস্ত বিশেষ করে গ্রুপ ডিতে এগুলো বেশি আসে। তো 1 ক্যালোরি মানে কত জুল, তো 4.2 জুল। তাহলে তাপের সিজিএস একক কি? ক্যালোরি, এসআই একক হচ্ছে জুল। আর তাপমাত্রা সিজিএস একক কি? তাপমাত্রা সিজিএস একক হচ্ছে কেলভিন, ডিগ্রি সেন্টিগ্রেড, আর এসআই একক হচ্ছে কেলভিন। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। তথ্যের অধিকার আইন কোন সালে কার্যকর হয়? 2001, 2005, 2004 নাকি 2002? তো রাইট অ্যান্সার এটা কিন্তু এর আগেও পড়িয়েছিলাম, তথ্যের অধিকার আইন কত সালে কার্যকরী হয়। তো রাইট অ্যান্সার কী হবে? 2005 সালে
তোমার তথ্যের অধিকার আইন কার্যকরী হয়। উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী কোনটি? কৃষ্ণা, কাবেরী, গোদাবরী নাকি পেন্নার? তো রাইট অ্যান্সার, উপদ্বীপীয় ভারতের তোমার বৃহত্তম নদী হচ্ছে কিন্তু গোদাবরী, এবং এই কারণেই গোদাবরীকে ভারতের এই দক্ষিণের গঙ্গা বলা হয়, তাই না? তো এই মানে সব কিছুর মধ্যে মিল আছে। দেখো, উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী গোদাবরী, তো এই কারণে দক্ষিণের গঙ্গা বলা হয় গোদাবরী, কারণ ভারতের সবথেকে দীর্ঘতম যে নদী সেটা হচ্ছে গঙ্গা নদী, তো এই কারণেই দক্ষিণের গঙ্গা কিন্তু গোদাবরীকে বলা হয়। তো মিল আছে, দেখো এইভাবে মিল করে জিনিসগুলো পড়লে মনে থাকবে। ডাক শব্দটি নিম্নের কোন খেলার সঙ্গে জড়িত? ফুটবল, ভলিবল নাকি গলফ নাকি ক্রিকেট? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, ক্রিকেটের সাথে জড়িত কিন্তু এই ডাক শব্দ। হয়তো ভাবতেই পারবে না, এই ডাক আমিও নতুন দিলাম তোমাদের, এই প্রথম এতগুলো সেটের মধ্যে এই প্রথম দিলাম এটা। তো ডাক শব্দটা কিন্তু একবার পরীক্ষা এসএসসি এমটিএসে এসেছিল, তো ডাক শব্দটি কিন্তু ক্রিকেটের সাথে জড়িত। নেক্সট, নিচের কোনটি অ্যালডিহাইড যৌগের কার্যকরী গ্রুপ? দেখো, তোমাদের এই যৌগ কোনটা কি কার্যকরী গ্রুপ এটা তোমাকে জানতেই হবে এবং মুখস্থ করতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। তো মনে রাখবে সিএইচও, এটা কিন্তু অ্যালডিহাইড যৌগ। আমি এগুলো লিখিয়ে দিচ্ছি, এগুলো একটু একটু করে তোমরা নোট করতে থাকো, সায়েন্স পার্টটা অন্তত। অ্যালডিহাইড, আচ্ছা এই COOH থাকলে তখন তাকে বলা হয় অ্যাসিড যৌগ। কার্বক্সিলিক অ্যাসিড যাকে বলা হয় কার্বক্সিলিক ওকে যৌগ, কার্বক্সিলিক অ্যাসিড এটা। OH থাকলে হয় অ্যালকোহল যৌগ, অ্যালকোহল যৌগে থেকে OH থাকে। আর এটা হচ্ছে কিটোন যৌগ, কিটোন যৌগে থাকে এটা। এবার এই যৌগের বিভিন্ন নাম আছে, কীভাবে নামকরণ করতে হয় সেটা তোমাদের পরে আমি পরবর্তীকালে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি ডিটেলসে বলতে থাকবো অল্প অল্প করে। তো অ্যালডিহাইড যৌগের কার্যকরী গ্রুপ কোনটা? CHO, ওকে CHO। যদি কার্বক্সিলিক অ্যাসিড বলতো অ্যাসিড যৌগের কার্যকরী গ্রুপ তখন COOH দিতে, যদি বলতো অ্যালকোহল যৌগের কার্যকরী গ্রুপ তখন দিতে OH অ্যান্সার দিতে, আর কিটোন যৌগের কার্যকরী গ্রুপ হচ্ছে CO, ওকে। এগুলো কিন্তু রেলে কিন্তু খুব আসে, বলে দিলাম, খুব আসে, এগুলো মুখস্থ করে ফেলো। লেডি উইথ দ্য ল্যাম্প হিসেবে পরিচিত আয়রন অফ আর্গ, আচ্ছা যাই হোক, সরোজিনী নাইডু, ইন্দিরা গান্ধী নাকি ফ্লোরেন্স নাইটিঙ্গেল? তো ফ্লোরেন্স নাইটিঙ্গেল তিনি কিন্তু লেডি উইথ দ্য ল্যাম্প হিসেবে পরিচিত। সরোজিনী নাইডু তো বলা হয় ভারতের নাইটিঙ্গেল, তাই না? ভারতের নাইটিঙ্গেল। চলো, বলছে দ্বিতীয় জৈন সম্মেলনের সভাপতি কে ছিলেন? ভদ্রবাহু, স্থূলভদ্র, ক্ষমাশ্রবণ নাকি মহাবীর? তো রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি, ক্ষমাশ্রবণ হচ্ছে তোমার দ্বিতীয় জৈন সম্মেলনের সভাপতি ছিলেন। কোথায় হয়েছিল দ্বিতীয় জৈন সম্মেলন? সেটা হয়েছিল বলভিতে দ্বিতীয় হয়েছিল। আর স্থলভদ্র এবং সম্ভূতি বিজয় তারা ছিলেন কি, যেটা প্রথম জৈন সম্মেলন হয়েছিল সেখানে সভাপতি ছিলেন কে? স্থলভদ্র। এবং সেটা কোথায় হয়েছিল? প্রথম হয়েছিল পাটুলিপুত্র। তো পাটুলিপুত্র হয়েছিল প্রথম জৈন সম্মেলন। ক্লিয়ার? এবং এই প্রথম জৈন সম্মেলনেই কিন্তু দিগম্বর এবং শ্বেতাম্বর এই দুভাগে ভাগ হয়েছিল। এটাও কিন্তু পরীক্ষায় আসে যে কোন সম্মেলনে, জৈন ধর্মের কোন সম্মেলনে বা কোন জৈন সম্মেলনে শ্বেতাম্বর এবং দিগম্বর এই দুই ভাগে বিভক্ত হয়ে যায়। তো সেটা কিন্তু প্রথম জৈন সম্মেলন, যার সভাপতি ছিলেন কে? স্থূলভদ্র, ওকে। আর দ্বিতীয় হচ্ছে ক্ষমাশ্রবণ। প্রথম কোথায় হয়েছিল? পাটুলিপুত্র, দ্বিতীয় হয়েছিল বলভিতে। আর ভদ্রবাহু কে ছিলেন? তাহলে ভদ্রবাহু ছিলেন হচ্ছে যেটা হচ্ছে কল্পসূত্র রচনা করেছেন কে? ভদ্রবাহু, জৈন গ্রন্থ যেটা। নেক্সট, বর্তমানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর গভর্নরকে? কৃষ্ণা মেহতা, রামপ্রসাদ গাঙ্গুলি, শক্তিকান্ত দাস নাকি অরিজিৎ না, এটা উর্জিত হবে, যাই হোক উর্জিত প্যাটেল। তো উর্জিত প্যাটেল আগে ছিলেন, এখন কিন্তু বর্তমানে শক্তিকান্ত দাস। ভারতের প্রথম স্পেস পার্ক কোথায় গড়ে উঠেছে? গুজরাট, বেঙ্গালুরু, কেরল নাকি মহারাষ্ট্র? তো এটা তোমরা আমাকে কমেন্টে জানাও, প্রথম স্পেস পার্ক কোথায় গড়ে উঠেছে। চলো পরবর্তী কোশ্চেন, কোন রক্তকণিকা রক্ততঞ্চনে সাহায্য করে? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা নাকি উপরের কেউই নয়? তো মনে রেখো অনুচক্রিকা কিন্তু তোমার রক্ততঞ্চনে সাহায্য করে। আচ্ছা, রক্ততঞ্চন যাতে আমাদের শরীরে, ধরো রক্ততঞ্চনে সাহায্য করে সে তো অবশ্যই দরকার, কেটে গেলে যদি রক্ত তঞ্চিত হওয়া মানে রক্ত জমাট বাঁধা, ওকে। তো রক্ত যদি জমাটই না বাঁধে তাহলে রক্ত তো থামবে না। এবার দেখো, আমি যদি বলি যে আমাদের দেহের ভিতরে যদি রক্ত জমাট বেঁধে যায় তখন তাকে বলা হয় থ্রোম্বোসিস। তো থ্রোম্বোসিস যদি আমাদের ভিতরে হয়ে যায় তাহলে তো মুশকিল। তাহলে এই যে আমাদের ভিতরে যে রক্তের তঞ্চিত করে না এমন একটা ভগবান বা আল্লাহ বলো, ভগবান বলো, যাই হোক,
প্রকৃতিগতভাবে আমাদের শরীরে একটা পদার্থ তৈরি করা আছে, ক্লিয়ার, তৈরি করে দিয়েছে। তাহলে এই যে পদার্থটা যেটা রক্ত তঞ্চিত হতে দেয় না আমাদের শরীরে, সেই পদার্থটার নাম কিন্তু হেপারিন। পরীক্ষায় আসে যে কোন পদার্থ থাকার জন্য আমাদের শরীরে রক্ত তঞ্চিত হয় না, তো তার নাম হচ্ছে হেপারিন। আর দেখো, এবার আমাদের শরীরে নয় প্রাকৃতিকভাবে তৈরি করে দিয়েছে, কিন্তু বাইরে আমরা যে রক্ত তো দান করি, সেগুলো এক জায়গায় জমা হয় এবং সেগুলো ব্লাড ব্যাঙ্কে রাখা হয়। তো ব্লাড ব্যাঙ্কে যখন রাখা হয় তখন তো আর হেপারিন থাকে না, কারণ হেপারিন তো আমাদের শরীরে তৈরি হয়, এটা ভগবান প্রদত্ত তৈরি। তাহলে বাইরে কী এমন জিনিস মেশানো হয় সেই রক্তের সাথে, যার ফলে সেই বাইরের রক্তও তঞ্চিত হবে না, এবং সেটার একটা লাইফ, মানে সেটার একটা পিরিয়ড আছে, একটা নির্দিষ্ট টাইম আছে, ঠিক আছে, ওই টাইম চলে গেলে সেই রক্তটা এক্সপায়ার হয়ে যায়। তো সেইটা মনে রাখবে, সোডিয়াম সাইট্রেট, সোডিয়াম সাইট্রেট, সাইট্রেট। তো সোডিয়াম সাইট্রেট এটা একটা কৃত্রিম রক্ততঞ্চকরোধক পদার্থ, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। রক্তকণিকার আয়ু কত? গড় আয়ু প্রায় 120 দিন। শ্বেত রক্তকণিকার গড় আয়ু 14 থেকে 20 দিনের মতো, বা 14-15 দিন এরকম শ্বেত রক্তকণিকার গড় আয়ু। এবং শ্বেত রক্তকণিকা মনে রাখবে, এখানটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হয়, শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কিন্তু আমাদের শরীরে জীবাণু ধ্বংস করে। ক্লিয়ার? চলো, এবং অনেক প্রকার শ্বেত রক্তকণিকা আছে, তোমার 5 প্রকার আছে, সেগুলো কিন্তু পরীক্ষায় আসে, সেগুলো আস্তে আস্তে আমি করাবো, কারণ একটা ভিডিওতে সব কিছু দিতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। রোমান সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে? টাইবার, রাইন, টাইগ্রিস নাকি নীল? নীল নদ যেটা, তো রাইট অ্যান্সার কী হবে? রোমান সভ্যতা কোন নদীর তীরে? রোমান সভ্যতা কিন্তু টাইবার নদীর তীরে গড়ে উঠেছে রোমান সভ্যতা। টাইগ্রিস নদীর তীরে কী হয়েছে? সুমেরীয় সভ্যতা, তাই না? সুমেরীয় সভ্যতা টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরে। নীল নদের তীরে হচ্ছে তোমার মিশরীয় সভ্যতা। তারপর রাইন নদীর তীরে হচ্ছে তোমার সেল্টিক সভ্যতা। সিন্ধু সভ্যতা সিন্ধু নদের তীরে। চৈনিক সভ্যতা হোয়াংহো নদীর তীরে। তো এই কটা মনে রাখলে এর বাইরে খুব একটা দেয় না। রোমান সভ্যতা টাইবারটা একটু মনে রেখো, আর টাইগ্রিস ইউফ্রেটিস সুমেরীয় সভ্যতা মনে রেখো, বাকি সবই মনে রাখা যায়। ক্লিয়ার? আর রাইনটা হচ্ছে সেল্টিক। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। বলছে নিম্নলিখিত কোনটি রাজ্যসভায় পেশ করা যায় না? অর্থ বিল। দেখো, প্রথমেই অ্যান্সার হয়ে যায়, যদি আমার কাছে যারা অনেক দিন ধরে করছো তারা আশা করি এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। অর্থ বিল একমাত্র এই বিলটা কিন্তু রাজ্যসভায় পেশ করা যায় না, এটা লোকসভায় পেশ করতে হয় অর্থ বিল। ক্লিয়ার? আর বাকি সবই তোমার রাজ্যসভায় পেশ করা যায়, তো এগুলো তোমরা দেখে নিও। তো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার, দেখো শেয়ার করো এবং লাইকটা করো। অ্যাকচুয়ালি সময় দিয়ে কিন্তু ভিডিওগুলো বানাতে হয়। হ্যাঁ, অনেকেই কমেন্ট করো, খুব ভালো ভালো দেখি, বিশেষ করে পুনব্রয় আছো, আরও অনেকে আছো, সবার নাম খেয়াল থাকে না, পুনব্রয় একটু বেশি, মানে বেশ কমেন্ট করে বলে ওটা সবসময় দেখা হয়। তো যাই হোক, অনেক কষ্ট করে এগুলো কিন্তু বানাতে হয়। ওকে, আর তোমরা ভেবো না, যারা জানো তো জানো যে আহামরি কিছু এইখান থেকে আমি কিন্তু কোনো, দেখো আমি চাইলেই আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, মনিটাইজেশন হয়ে গেছে, সবই হয়ে গেছে, আমি চাইলে সুপার থ্যাঙ্কস বা এমনি বিভিন্ন আরও একটু ভালো ভিডিও দিয়ে কোনো টাইম দিয়ে ইয়ে করতে পারতাম। সেটা কি বলে ওগুলোকে, ছাতা ভুলেও যাই, মেম্বারশিপ। ওকে, তো যাই হোক, আমি এখন ওইদিকে যাচ্ছি না, সেটা পরের চিন্তা। তো শুধু তোমাদের কাছে কি লাইকটা চাইছি, একটু লাইকটা তোমরা দিও, ভালো লাগলে লাইক দিও, আর যদি ভালো না লাগে, তা না লাগার কারণটা লিখে দিও যে এই কারণে লাগছে না, তো ডিসলাইক করতে পারো, সেটা তোমাদের ব্যাপার। কিন্তু কেন লাগছে না ভালো, সেটা তোমরা অবশ্যই আমাকে জানাতে ভুলবে না, কমেন্টে জানাবে। সাউন্ডের প্রবলেম নাকি কথা বলার প্রবলেম, তো তোমাদের থেকে যে কমেন্টটা পাবো সেইখান থেকে আমি বুঝতে পারবো আমার কোথায় সমস্যা হচ্ছে। ওকে, তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হওনি তারা কিন্তু জয়েন হয়ে যেও।